সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রূপচাঁদা 22তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শ্রমঘন নয়, পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। বিষয়ের পক্ষে বলবে শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বিপক্ষে বলবে কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিতর্ক অনুষ্ঠানের বিতার্কিকদের সাথে। পক্ষদল শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বক্তারা হলেন ইসরাত জাহান রিক্তা, ফারহানা তাবাসসুম ও তাদের দলনেতা নিপু ইসলাম তন্নি। বিপক্ষ দল কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন মোহাম্মদ শহীদুল ইসলাম, নাহিয়ান বিন খালেদ ও তাদের দলনেতা জিহাদ আল মেহেদি। আজ বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত বিচারক মণ্ডলী হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক ও সরকারের উপসচিব; ডক্টর পৃথিলা নাজনীন নীলিমা, অধ্যাপক, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মাহমুদ বিন আলম, 15তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা, ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক এবং বারোয়ারি বিতর্কের শ্রেষ্ঠ বক্তা; ডক্টর সাবিতা রিজওয়ানা রহমান, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ এবং সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; ডক্টর মোহাম্মদ শওকত জাহাঙ্গীর, অধ্যাপক, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলী যেসব বিষয়ের উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তথ্য পরিবেশনা 10 এবং যুক্তি প্রয়োগ ও খণ্ডন 5। সভাপতি হিসেবে বিতর্ক অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিতর্ক ইতিহাসের কিংবদন্তি ডক্টর এম আকাশ, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার আমি সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আসুন সংক্ষেপে জেনে নিই আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়াও প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রেও 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবারে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা একটা অর্থনৈতিক জটিল বিষয়ে বিতর্ক শুনব। শ্রমঘন নয়, পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। এর পক্ষে বলবেন শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিপক্ষে কবি জসিমউদ্দিন হল। আমি প্রথম পক্ষের দল শামসুন্নাহার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বক্তা ইসরাত জাহান রিক্তাকে তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। সভ্যতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা এবং জীবনধারার পরিবর্তন হয়েছে। কাঠের চাকা আবিষ্কারের সময়ে মানুষের জীবনধারা যে অবস্থাতে ছিল, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পরে সেই জীবনধারা পাল্টে আরও গতিশীল এবং আধুনিক হয়েছে। মাননীয় সভাপতি, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পূর্বের সময়টাতে কাঠের চাকার অবদানকে আমরা যেমন অস্বীকার করতে পারবো না, ঠিক সেইভাবে আজকে যদি আমরা বর্তমান বাজার ব্যবস্থাকে লক্ষ্য করি, তখন আমাদেরকে কাঠের চাকার পরিবর্তে বাষ্পীয় ইঞ্জিনকেই বেছে নিতে হবে। ঠিক সেইভাবে মাননীয় সভাপতি, আজকে শিল্পায়নের প্রক্রিয়াটিকে, শ্রমকে যেমন আমরা উপেক্ষা করতে পারি না, ঠিক সেইভাবে আমরা যদি বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থাকে লক্ষ্য করি, তখন আমাদেরকে শ্রমের থেকে পুঁজিকেই বেশি প্রাধান্য দিতে হবে। ঠিক সেই অবস্থাতে দাঁড়িয়ে আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শ্রমঘন নয়, পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। মাননীয় সভাপতি, এখন আমি বিতর্কের বিষয়ের প্রধান প্রপঞ্চগুলোর সংজ্ঞা প্রদান করছি। আজ শ্রমঘন বলতে আমরা বোঝাবো যেখানে শ্রমের আধিক্য থাকবে, অর্থাৎ শ্রম নির্ভরতা বা শ্রমকে বেশি গুরুত্ব দেয়া। পুঁজিঘন বলতে বোঝাবো যেখানে পুঁজির আধিক্য থাকবে, অর্থাৎ পুঁজির সমাবেশটা থাকবে বেশি বা পুঁজিকে বেশি গুরুত্ব দেয়া। নয় বলতে মাননীয় সভাপতি আজকে আমরা বোঝাবো বর্তমান বিশ্ব ব্যবস্থায় শ্রমের আধিক্য নয়, বরং পুঁজির আধিক্যের ভিত্তিতে শিল্পায়ন প্রক্রিয়াটি বেগবান হবে। মাননীয় সভাপতি, শিল্প বলতে বোঝাচ্ছে পণ্য বা সেবা উৎপাদনের একটি প্রক্রিয়া। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, শিল্প উৎপাদনের এই প্রক্রিয়াটি দেশ এবং কালভেদে আলাদা হতে পারে।
মাননীয় সভাপতি, শিল্পায়ন বলতে আজকে বোঝাবো একটি প্রতিযোগিতাকে। এই প্রতিযোগিতাটি একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। মাননীয় সভাপতি, শিল্পায়ন বলতে আজকে আমরা বোঝাবো মানুষের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী উৎপাদন বা তৈরির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কলকারখানা বা যন্ত্রপাতি স্থাপন করাকে। মাননীয় সভাপতি, শিল্পায়নের প্রধান দুইটি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কম সময়ে বেশি মুনাফা অর্জন এবং তুলনামূলক স্বল্প মূল্যে জনগণের কাছে উৎপাদিত পণ্যটি পৌঁছে দেয়া। মাননীয় সভাপতি, আমরা বলেছি শিল্পের ধরনটি দেশ ও কালভেদে আলাদা হতে পারে, কিন্তু শিল্পায়নের রূপটি সকল দেশে একই রকম হয়ে থাকে। প্রধান উপায় বলতে আজকে আমরা বোঝাবো সর্বোৎকৃষ্ট মাধ্যম, অর্থাৎ শিল্পায়নের অনেকগুলো কৌশল থাকতে পারে, কিন্তু যেটি সবচেয়ে বেশি কার্যকরী এবং অন্য কৌশলগুলোকে প্রভাবিত করে সেটি হবে প্রধান উপায়। এই প্রত্যয়টি বলতে বোঝাবো প্রধান কৌশল যা চাহিদা পূরণের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করে। মাননীয় সভাপতি, আজকের বিষয়টিকে যদি আমরা এক কথায় বলতে চাই তাহলে এভাবে বলতে হচ্ছে যে পণ্য উৎপাদনের প্রক্রিয়ায় শ্রমের আধিক্য নয়, বরং পুঁজির সমাবেশ যেখানে বেশি থাকবে সেই প্রক্রিয়াটি জনগণের চাহিদা পূরণ করার এবং কম সময়ে বেশি মুনাফা অর্জন করবার সর্বোৎকৃষ্ট মাধ্যম। মাননীয় সভাপতি, আজকে আমি এবং আমার দলের বাকি দুই বক্তা প্রমাণ করে দিয়ে যাব যে শ্রমঘন শিল্পের মাধ্যমেই কম সময়ে বেশি মুনাফা অর্জন করা যায় এবং উৎপাদিত পণ্যগুলো তুলনামূলক কম দামে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। মাননীয় সভাপতি, বিপক্ষ দলকে আজকে প্রমাণ করতে হবে যে একই সময়ে শ্রমঘন নাকি পুঁজিঘন কে বেশি লাভ করতে পারবে এবং এই একই শ্রম এবং একই পুঁজিতে কে আগে লাভ করতে পারবে। শিল্পায়নের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি সেগুলো ব্যাখ্যা করছি। কম সময়ে কিভাবে পুঁজিঘন শিল্পায়নের প্রক্রিয়াটি বেশি কার্যকরী। মাননীয় সভাপতি, একটি নির্দিষ্ট সময় যদি বেঁধে দেওয়া হয় কোনো পণ্য বা দ্রব্য উৎপাদনের জন্য, তখন আমরা দেখতে পাই শ্রমঘন শিল্পের থেকে পুঁজিঘন শিল্পের প্রক্রিয়াটি কম সময়ে তাদের উদ্দেশ্যটি সিদ্ধ করতে পারে। মাননীয় সভাপতি, বেশি মুনাফার জায়গাটি যদি দেখি, এখানে দেখতে পাই শ্রমের থেকে পুঁজির সমাবেশ আমাদের যেখানে বেশি থাকবে সেখানে মুনাফাটি বেশি অর্জিত হবে এবং স্বল্প মূল্যে জনগণকে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটি সেখানেও মাননীয় সভাপতি আজ শ্রমঘন শিল্পের থেকে পুঁজিঘন শিল্পায়নের প্রক্রিয়াটি বেশি কার্যকরী। তাই মাননীয় সভাপতি, আজকের বিতর্কের যে বিষয়টি সেটি আজকে আমরা প্রমাণ করে দিয়ে যাব যে শ্রমঘন নয় বরং পুঁজিঘন শিল্পের মাধ্যমে শিল্পায়নটি বেগবান হবে, অর্থাৎ পুঁজিঘন শিল্পই শিল্পায়নের প্রধান উপায়। ধন্যবাদ ইহসান জাহান গুপ্তাকে। এখন বিপক্ষ দল কবি জসিমউদ্দিন হলের প্রথম বক্তা মোহাম্মদ শহীদুল ইসলাম তার বক্তব্য রাখবেন। যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবুসাব এসে চরিল তাহারতে, কুলিরা পড়িল তলে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, কাজী নজরুল ইসলামের কবিতার এই দুটো লাইন থেকে আমরা সহজেই অনুধাবন করতে পারি পুঁজিবাদ তথা পুঁজিঘন অর্থনৈতিক কাঠামো কতটা আগ্রাসী হলে সাধারণ মানুষের অধিকার ভুলণ্ঠিত হয়। মাননীয় সভাপতি, আজকে বিশ্বায়নের যুগে সব কিছুই যখন চলছে দ্রুত গতিতে, ঠিক সেই সময় বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে পুঁজিঘন নয়, শ্রমঘন নয়, পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। পক্ষদলের প্রথম বক্তা আজকে বিষয়ের সংজ্ঞান করলেন বটে, কিন্তু রেখে গেলেন বেশ কিছু ত্রুটি। আসুন শুরুতে সেই ত্রুটিগুলো খুঁজে বের করা যাক। মাননীয় সভাপতি, প্রথমত আজকে পক্ষদলের প্রথম বক্তা অবলীলায় বলে গেলেন তিনি সারা বিশ্বে পুঁজিঘন শিল্প গড়ে তুলবেন, কিন্তু তিনি এটি বললেন না বিশ্বের যে অনুন্নত কিংবা স্বল্পোন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে যেখানে পুঁজির পর্যাপ্ত অভাব, এই রাষ্ট্রগুলো এই পুঁজি কোথা থেকে সংগ্রহ করবে। মাননীয় সভাপতি, দ্বিতীয়ত আজকে বিতর্কে তারা সংজ্ঞান করতে গিয়ে বেশি মুনাফা এবং স্বল্প সময়ের কথা বললেন মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে পক্ষদলের প্রথম বক্তা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন। তিনি আজ এই শিল্পায়নের মাধ্যমে বেশি মুনাফা অর্জন করতে চান। মাননীয় সভাপতি, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই যে বেশি মুনাফা অর্জনের যে তাদের ধারণাটি, এই ধারণাটি পুরো বিশ্বকে আজকে দুটি অংশে ভাগ করেছে। একদিকে রয়েছে 99% মানুষ, অপরদিকে রয়েছে 1% মানুষ, এবং বিশ্বের অর্ধেকেরও বেশি সম্পদ এই 1% মানুষের হাতে কুক্ষিগত, যেটি কিনা মাননীয় সভাপতি আমাদের কারোরই কাম্য নয়। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের সংজ্ঞায়ন হয়েছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রপঞ্চ আরও ব্যাখ্যার দাবি রাখে। শুরুতে সেগুলো ব্যাখ্যা করে নিচ্ছে। শ্রমঘন বলতে অর্থনীতির ভাষায় যে শিল্প সময়ে আনুপাতিক হারে পুঁজির তুলনায় শ্রমের সংখ্যা বেশি থাকে তাকে আমরা শ্রমঘন শিল্প বলি। এছাড়া আইএলও এবং বাংলাদেশ শিল্পনীতি অনুযায়ী কোনো শিল্পে 1000-এর বেশি সংখ্যক শ্রমিক কর্মরত থাকলে সেই শিল্পগুলোকে আমরা শ্রমঘন শিল্প বলি, যেমন পোশাক শিল্প,
চা শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন শিল্প ইত্যাদি। মাননীয় সভাপতি, আজকে আমাদের দল প্রখ্যাত সুইডিশ অর্থনীতিবিদ হেক্সার এবং ওহলিনের প্রদত্ত যে তত্ত্বটি রয়েছে এই তত্ত্বটি দিয়ে বিতর্কটি করবে। মাননীয় সভাপতি, যে তত্ত্বটি বলা হয়েছে, যে দেশে শ্রম এবং পুঁজি এই দুটো উপাদানের মধ্যে যে উপাদানের প্রাচুর্য বেশি থাকবে সেই দেশ সেই উপাদানকে ব্যবহার করে শিল্পায়নের দিকে ধাবিত হবে। অর্থাৎ মাননীয় সভাপতি, বাংলাদেশ যদি আজ শ্রম ঘন একটি রাষ্ট্র হয়ে থাকে তাহলে এই তত্ত্বটি অনুযায়ী বাংলাদেশ শ্রমকে কাজে লাগিয়ে শিল্পায়নের দিকে ধাবিত হবে। শিল্পায়ন আমরা জানি বর্তমান বিশ্ব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছে এবং বিশ্বের অর্থনীতিবিদগণ এই কল্যাণ রাষ্ট্রটি ধারণা দিতে গিয়ে শিল্পায়নের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে, শিল্পায়নকে হতে হবে 1, অবশ্যই টেকসই উন্নয়নের ধারক ও বাহক, 2, পরিবেশ বান্ধব, 3, কর্মসংস্থানের উৎস, 4, সামাজিক ভারসাম্য রক্ষার মাধ্যম এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যম। মাননীয় সভাপতি, তাহলে আজকে একটি বিষয়ে এখানে বলে রাখা ভালো, আজ আমরা পুঁজির যে গুরুত্ব এটি আমরা অস্বীকার করছি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আনুপাতিক হারে শ্রমঘন শিল্পের উপস্থিতি অধিক গুরুত্বপূর্ণ, সেটি আজকে আমাদের দলের পক্ষ থেকে দেখিয়ে যাওয়া হবে। তাহলে আমাদের দলের দায়িত্ব হচ্ছে প্রথমত এটি দেখানো বর্তমান বাস্তবতায় পুঁজিঘন শিল্প গড়ে তোলার চেয়ে শ্রমঘন শিল্প গড়ে তোলা অধিক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, আমরা শিল্পায়নের যে বৈশিষ্ট্যের কথা বলেছি এই বৈশিষ্ট্যগুলো কখনোই পুঁজিঘন শিল্প দ্বারা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয়, সেখানে শ্রমঘন শিল্পের প্রয়োজন। মাননীয় সভাপতি, তাহলে আজকে পক্ষ দলকে বিতর্কটি প্রমাণ করতে হলে যে সকল প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে যেতে হবে। 1, শিল্পায়নের যে বৈশিষ্ট্যের কথা আমরা উল্লেখ করেছি তা আমাদের দেশের এবং স্বল্পোন্নত কিংবা অনুন্নত যে বিশ্বের রাষ্ট্রগুলো রয়েছে সেখানে এই পুঁজিঘন শিল্প দ্বারা নিশ্চিত করা সম্ভব কিনা। 2, হেক্সার ওহলিনের তত্ত্ব অনুযায়ী আমাদের দেশ এবং স্বল্পোন্নত কিংবা অনুন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে এখানে পুঁজির প্রাচুর্য বেশি না শ্রমের প্রাচুর্য বেশি। তৃতীয়ত, শ্রমঘন শিল্প কি সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোর জন্য ক্ষতিকর? মাননীয় সভাপতি, এবং চতুর্থত তাদের যে প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে শ্রমঘন শিল্পের গ্রহণযোগ্যতা বেশি না পুঁজিঘন শিল্পের গ্রহণযোগ্যতা বেশি? সুতরাং মাননীয় সভাপতি, তথ্য এবং যুক্তিতে এটি প্রমাণিত হয় আজকে পক্ষ দলের পুঁজিঘন শিল্প গড়ে তোলার যেটি আকাঙ্ক্ষার কথা তারা বলেছেন সেই আকাঙ্ক্ষাটি সামগ্রিকভাবে পূরণ হবার নয়। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন পক্ষে বলবেন শামসুন নাহার হলের ফারহানা তাবাসসুম। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, ইংল্যান্ডে 1800 শতকে যে শিল্প বিপ্লবটি শুরু হয়েছিল তারপর থেকে আমরা দেখতে পাই আজকের বিশ্ব দ্রুত শিল্পায়িত হওয়ার দিকে এগোচ্ছে এবং আজকে উন্নত দেশ বলতে আমাদের চোখের সামনে যে ছবিটি ভেসে ওঠে সেটি হচ্ছে একটি শিল্পায়িত দেশের ছবি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় সভাপতি আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শ্রমঘন নয় পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়নের প্রধান উপায়। মাননীয় সভাপতি, প্রথমে বিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডন করে নিই। তারা আমাদের কাছে 4টি প্রশ্নের উত্তর চেয়েছেন মাননীয় সভাপতি, সেগুলো ব্যাখ্যার মাধ্যমে একের পর এক আমরা দিয়ে যাব। মাননীয় সভাপতি, আজকে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার, সেটি হচ্ছে আজকে পুঁজিবাদ ভালো না খারাপ সেখানে বিতর্কটি হচ্ছে না মাননীয় সভাপতি। শিল্পায়ন একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি কিভাবে সবচেয়ে দ্রুত বেগবান হবে মাননীয় সভাপতি সেখানে আজকে বিতর্কটি। পুঁজি দিয়ে আমরা সেটা করব নাকি শিল্প দিয়ে করব? মাননীয় সভাপতি, অনেক উদাহরণ আছে। আজকে শিল্পায়িত দেশগুলোর দিকে যদি আমরা তাকাই মাননীয় সভাপতি তাহলে আমরা দেখব যে তারা পুঁজিকে বেশি আধিক্য দিয়েছে, তাই তারা আজকে একটি শিল্পায়িত দেশ হতে পেরেছে। মাননীয় সভাপতি আজকে তারা বললেন যে যে উপাদান বেশি থাকবে সেই উপাদানকে কাজে লাগিয়ে শিল্পায়নটি করতে হবে। মাননীয় সভাপতি, কিন্তু তারা এটি দেখিয়ে দিয়ে গেলেন না যে আজকে বাংলাদেশে শ্রম বেশি বা শ্রমের একটি স্বল্প মূল্য রয়েছে। কিভাবে বাংলাদেশ আজকে শিল্পায়িত দেশের দিকে যাবে এই শ্রমকে কাজে লাগিয়ে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজকে আফ্রিকার তৃতীয় বিশ্বের যে দেশগুলো সেখানে এত সম্পদ থাকা সত্ত্বেও এবং এত শ্রমের সস্তা আধিক্য থাকা সত্ত্বেও কেন তারা শিল্পায়িত হতে পারছে না মাননীয় সভাপতি? সেখানে অভাবটি রয়েছে পুঁজির, এবং সেই পুঁজিটি যদি বেশি পরিমাণে তারা কাজে লাগাতে পারত তাহলে সেই শ্রমগুলোকেও ইফেক্টিভ ওয়েতে ব্যবহারের যে প্রক্রিয়াটি তারা সম্পন্ন করতে পারত এবং শিল্পায়িত দেশের কাতারে নিজেদের সামিল করতে পারত। মাননীয় সভাপতি, আজকে তারা শিল্পায়নের কিছু বৈশিষ্ট্য দেখিয়ে দিয়ে গেলেন। সাস্টেইনেবল হতে হবে, পরিবেশ বান্ধব হতে হবে, সম্পদের সুষম বন্টন হতে হবে। তারা বলছেন পুঁজির ঘন দিয়ে সেটি সম্ভব না, তাহলে তাদের দেখানো উচিত ছিল শ্রম ঘন দিয়ে কিভাবে সেটি সম্ভব। তা মাননীয় সভাপতি তারা দেখাতে ব্যর্থ হয়েছেন। মাননীয় সভাপতি,
আজকে তারা বলেছেন স্বল্পোন্নত দেশগুলো কিভাবে শিল্পায়িত হবে। মাননীয় সভাপতি, আমরা জানি স্বল্পোন্নত দেশগুলোতে একটি বিনিয়োগ করা হয় মাননীয় সভাপতি, এবং বিনিয়োগের মাধ্যমেই তারা শিল্পায়নের দিকে দ্রুত এগিয়ে যায় মাননীয় সভাপতি। এখন আমাদের দেখতে হবে যে কোনটিকে বেশি গুরুত্ব দিলে আমরা দ্রুত শিল্পায়ন করতে পারবো। আমরা পুঁজিকে যদি বেশি গুরুত্ব দিই তাহলে অল্প সময়ে বেশি মুনাফা অর্জন করতে পারবো এবং সেই স্বল্প মূল্যের দ্রব্যটি মানুষের কাছে দোরগোড়ায় সবার আগে পৌঁছে দিতে পারবো। মাননীয় সভাপতি, যে আমাকে পণ্যটি আগে দিবে স্বল্প দামে, আমি তার কাছ থেকেই পণ্যটি নিব। যে কিনা শ্রমকে গুরুত্ব দিয়ে এবং শ্রমিকদের গুরুত্ব দিয়ে ভালোভাবে পণ্যটি আমাদের কাছে অনেক বেশি সময় দিতে চাবে, তাদেরটি আমরা নিব না। এটি একটি স্বাভাবিক ব্যাপার। মাননীয় সভাপতি, এখন আমরা কেন বলছি পুঁজিঘন শিল্পই হবে শিল্পায়িত হওয়ার প্রধান উপায়, ব্যাখ্যা করছি। প্রথমত, আমরা যদি দেখি শিল্প বিপ্লবের শুরুই হয়েছে মাননীয় সভাপতি প্রযুক্তির হাত ধরে, বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। এখন যদি আমরা শিল্পায়িতটি করতে যাই, শিল্পায়িত যদি করতে চাই মাননীয় সভাপতি, তাহলে আমাদের কি দরকার? একটি প্রযুক্তি দরকার, যে প্রযুক্তির মাধ্যমে আমরা উদ্ভাবন করব বিভিন্ন কলকারখানা, যা কিনা বিভিন্ন যন্ত্রপাতি, যা কিনা আমাদের অনেক অল্প সময়ে আরও বেশি ফলাফল দিবে মাননীয় সভাপতি। এই প্রযুক্তিটি তৈরি করা এবং এই প্রযুক্তির উন্নয়নের জন্য মাননীয় সভাপতি কিন্তু পুঁজিটি সবার আগে দরকার, সেটিতে শ্রম দিয়ে আমরা কিছু করতে পারবো না। মাননীয় সভাপতি, আমরা জানি শিল্পায়ন প্রক্রিয়াটি আরও যদি ভালোভাবে চালাতে চাই মাননীয় সভাপতি, তাহলে সেখানে দরকার বিনিয়োগের একটি সঠিক পরিবেশ, শ্রমিকদের একটি ভালো কর্মপরিবেশ এবং শ্রমিকদের ভালো বেতন। মাননীয় সভাপতি, দেখুন আজকে যদি আমরা সেখানে পুঁজি বিনিয়োগ না করি, তাহলে যে শ্রমগুলো আমাদের রয়েছে সেগুলোকে বেশি বেতন আমরা কিভাবে নির্ধারণ করব, তাদেরকে ভালো কর্মপরিবেশটি আমরা কিভাবে দিব। তাই আমাদের শিল্পায়িত করার যে প্রক্রিয়াটি, সেটিকে আরও বেগবান করতে হলে অবশ্যই পুঁজিকে বেশি গুরুত্ব দিতে হবে। মাননীয় সভাপতি, বর্তমান বিশ্বে শিল্পায়িত দেশগুলোর দিকেও যদি আমরা তাকাই, তাহলেও দেখতে পাবো তারা একটি প্রতিযোগিতার মধ্যে রয়েছে এবং কে কত বেশি প্রযুক্তি উদ্ভাবন করে